বিদেশি বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এই যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি এখানে বেশ কিছু রাজনৈতিক কথাবার্তা বলেছেন। তবে সবচেয়ে বড় ঘটনাটি হলো তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং দেশের মাটিতেই মরতে চান এবং তার যেখানে তার বাপ দাদার কবর রয়েছে সেখানেই তিনি মৃত্যুবরণ করতে চান, এই ঘোষণা দিয়েছেন। স্পষ্টত তিনি টাইমলাইন নির্ধারণ করে দিয়েছেন তিনি কবে ফিরতে চান। তিনি বলেছেন ডিসেম্বরে তিনি ফিরতে চান। বাংলাদেশে এখন যে রাজনৈতিক দৃশ্যপট রয়েছে, শেখ হাসিনা ফিরলেই এখানে ব্যাপক পরিবর্তন হবে। যে চিত্র এখন চিত্রিত হচ্ছে, এই চিত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এটা সম্ভবত বিএনপির লোকেরাও বা জামাত এনসিপির লোকেরাও বিশ্বাস করেন বলে আমি মনে করি। এই যে শেখ হাসিনা ফিরলে কি ঘটবে, তিনি ফিরবেন কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। শেখ হাসিনা ফেরাটা কতটা কঠিন, তিনি ফিরলে আওয়ামী লীগের কি হবে, কিংবা বিএনপি কতটা ভালোভাবে নিবে, বা এই রাজনীতিতে কি পরিবর্তনটা আসবে, সেসব নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি কথা বলবো শেখ হাসিনা যে বক্তব্যটি বা সাক্ষাৎকারটি দিয়েছেন, এখানে আমি 5টি এমন এলিমেন্ট পাই যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো কি? শেখ হাসিনা যে ঘোষণা দিলেন তিনি দেশে ফিরতে চান, দেশের মাটিতেই তিনি মরতে চান, এটা আওয়ামী লীগকে উজ্জীবিত করার এবং আওয়ামী লীগের যে ভোটার রয়েছে তাদেরকে উজ্জীবিত করার একটা বড় ধরনের মাস্টার স্ট্রোক কথা বলে আমি মনে করি। এবং তিনি দেশে ফেরার জন্য যে অ্যাডামেন্ট, সেটা তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে, এটা রাজনৈতিক বক্তব্য হলেও এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা মানুষের সামনে তুলে ধরেছেন। এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত হইল তিনি ফোন কলে সাক্ষাৎকারটি দিয়েছেন, অর্থাৎ এর মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন এখনো একটি বিদেশি সংবাদ মাধ্যমকে ফেস করার মতো শারীরিক এবং মানসিক অবস্থা তার রয়েছে। কেউ কেউ এখানে গুঞ্জন তুলেছিলেন শেখ হাসিনা মারা গেছেন এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন, তিনি হাসপাতালে রয়েছেন, এরকম কথাবার্তা কেউ কেউ বলেছেন। তিনি সেই বক্তব্য বা সেই কথার একেবারে মানে পানি ঢেলে দেওয়া যে বলা, সেটা তিনি করে দিয়েছেন এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে, এবং তিনি প্রমাণ করলেন তিনি সুস্থ এবং জীবিত আছেন। তিনি বলেছেন তিনি একা ফিরতে চান না, তিনি দলীয় নেতাদেরকে নিয়ে ফিরতে চান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে গেছেন তাদেরকেও দলীয় নেতাকর্মী বা তৃণমূলের কাঠগড়ায় তুললেন যে দলের শীর্ষ নেত্রী দেশে ফিরতে চাচ্ছেন, আপনারা যদি না ফেরেন এখানে আপনাদের আর রাজনীতি হবে না। অর্থাৎ এর মধ্য দিয়ে শেখ হাসিনা দলের নেতাদেরকেও দেশে ফেরার জন্য একটা ভয়াবহ একটা চাপ তৈরি করলেন নেতাদের উপর। তৃতীয়ত বা চতুর্থত যে ঘটনাটি, সেটি হলো তিনি দেশে এসে স্যারেন্ডার করবেন, এটা স্পষ্টত তিনি বলেছেন। অর্থাৎ তিনি আদালতের প্রতি সম্মান দেখাচ্ছেন বা সম্মান দেখাতে চান। একজন সাবেক প্রধানমন্ত্রী বা একজন রাজনৈতিক নেত্রী হিসাবে যে কাজটি করার কথা, যে বাংলাদেশের যে কাঠামো, বিদ্যমান যে কাঠামো, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন দেখানো, বিশেষ করে আদালতের প্রতি, সেটা তিনি দেখাতে চাচ্ছেন। এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে আমি এই স্যারেন্ডার করে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার মধ্য দিয়ে আমি স্পষ্টত বুঝিয়ে দিব এই বিচারিক কার্যক্রম কতটা নিরপেক্ষ কিংবা কতটা পক্ষপাত দুষ্ট। তিনি স্পষ্টত এই কথা বলেছেন। তার যে বক্তব্য, সেই বক্তব্যের অন্যতম একটি সারাংশ হইল যে দোষ যদি আমি করে থাকি বা আমার নেতারা করে থাকে তাহলে তাদের বিচার হোক, আওয়ামী লীগ কি দোষ করেছে। অর্থাৎ তার এই বক্তব্যে স্পষ্ট তিনি নিজের জন্য নয়, আওয়ামী লীগকে বাঁচানোর জন্য ফিরতে চাচ্ছেন, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন, যেটা আসলে তার তৃণমূলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটা হোপ তৈরি করেছে। অর্থাৎ শেখ হাসিনার যে বক্তব্য, এখানে রাজনীতি আছে, এখানে দেশে ফেরার বার্তা আছে এবং স্পষ্টত সময় নির্ধারণ করা আছে, এবং বিচারিক কার্যক্রমকে যে প্রশ্নবিদ্ধ করার যে প্রয়াস হিসাবে চেষ্টা, সেটাও এটার মধ্যে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনা এই এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে বিগত 2 বছর যে তার যে সাইলেন্স, অনেকেই বলছেন যে তিনি তো অনেক সাক্ষাৎকার দিয়েছেন, ইমেলে দিয়েছেন, সেটা যে কোনো নেতা লিখে দিতে পারেন শেখ হাসিনার সঙ্গে কথা বলে। শেখ হাসিনার এই প্রথম আমরা কোনো ফোন কলে সরাসরি তিনি সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বিগত 2 বছরের একটা সাইলেন্স বা বিগত 2 বছরের তাকে ঘিরে যে কথাবার্তা, সেই সব কিছুর জবাব এখানে তিনি দিয়েছেন। এবং তিনি ফিরতে চান, এই বার্তাটা তিনি তার নেতাকর্মীদের মধ্যে ইনজেক্ট করেছেন, যেটা তাদেরকে উজ্জীবিত করবে।
এখন কথা হইল, তিনি কি আসলেই ফিরতে চান কিনা, নাকি এটা একটা পলিটিক্যাল বক্তব্য, নাকি তিনি কারো চাপে বা কেউ তাকে বলেছে এই বক্তব্যটা রয়টার্সকে দেওয়ার জন্য, সেজন্য তিনি বলছেন। এটা হলেও হতে পারে যে তিনি ভারতের চাপে বা ভারত চাইছে তিনি এখন এরকম একটা সাক্ষাৎকার দিক, সে কারণে তিনি দিয়েছেন, এরকমটা হলেও হতে পারে। কিন্তু শেখ হাসিনা যে টোনে কথা বলেছেন এবং যেই সংবাদ মাধ্যমকে তিনি বক্তব্যটি দিয়েছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট এই জন্য রয়টার্স যদি পরবর্তীতে তাকে আবার সাক্ষাৎকার নেয়, তাকে স্পষ্টত জিজ্ঞাসা করবে, আপনি তো বলেছেন ডিসেম্বরে ফিরবেন, তাহলে আপনি ফিরেননি কেন? এটা খুবই গুরুত্ব বহন করে। এবং শেখ হাসিনা রয়টার্সকে বলাটা আমি মনে করি যে ভারতের চাপ থাকলেও থাকতে পারে, যেটা নিয়ে অনেকেই বলাবলি করছেন, বা ভারত তাকে এখন একটা পলিটিক্যাল চিফ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, যে বাংলাদেশ এখন কিছুটা চীনমুখী হয়ে যাচ্ছে, শেখ হাসিনাকে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এখন ব্যবহার করে বাংলাদেশকে লাইনে আনার চেষ্টা হলেও হতে পারে। তবে এর বাইরেও শেখ হাসিনা যাদেরকে বক্তব্য দিয়েছেন, যেভাবে বক্তব্য দিয়েছেন, এখানে কিন্তু বার্তা স্পষ্ট, তিনি দেশে ফেরার কথা তিনি বলেছেন এবং ফোন কলে তিনি বলেছেন। ভারতের চাপে বললে তিনি এটা ইমেইলের মাধ্যমেও বলতে পারতেন বলে আমি মনে করি। অর্থাৎ শেখ হাসিনা যে ফেরার বার্তা দিয়েছেন, এখানে কিছুটা হলেও বাস্তবতা আছে। তার ফেরা সহজ কি নাকি কঠিন, তার ফেরা এখন তার উপর নির্ভর করছে না। প্রথমত কথা হইল এটা, ভারত চাইতে হবে, তাকে ভারত ফেরত দেবে কিনা। ভারত চাইলে এখানে তার বিরুদ্ধে মামলাও দিতে পারে। শেখ হাসিনার কাছে এখন কোনো পাসপোর্ট নেই, মূলত ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, বা ভারতের আশ্রয় নেওয়ার পর ট্রাভেল ডকুমেন্ট দিয়েই তিনি সেখানে থাকছেন। বাংলাদেশে ফিরতে হইলেও তাকে ওইখানকার হাই কমিশনে আবেদন করতে হবে, তাকে ট্রাভেল ডকুমেন্ট পেতে হবে। তো বাংলাদেশ সরকার যদি ট্রাভেল ডকুমেন্ট না দেয় বা হাই কমিশন যদি না দেয়, তিনি কি ফিরতে পারবেন না। অর্থাৎ তার ফেরাটা তার উপর নির্ভর করছে না। এখন কথা হলো, শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের কি লাভটা হবে? শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের পলিটিক্যাল একটা লাভ আছে। দেখেন, নেত্রী বা দলের প্রধান আপনার ভারতে থাকা আর বাংলাদেশের কারাগারে থাকার মধ্যে হিউজ তফাৎ। আপনি একই জায়গায় একই অক্সিজেন নিচ্ছেন, একই অবস্থা ফেস করছেন। আপনি এই দেশে যে আপনার দলের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছে এবং আপনি যে বিচারের কাঠগড়ায় আপনাকে আনা হয়েছে, আপনি সেটা ফেস করছেন। এই বার্তাটা দেশের মানুষের কাছে যাবে এবং দলীয় নেতাকর্মীদের কাছে যাবে যে আমার নেত্রী দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের আইনকে ফেস করছেন এবং আদালতে তিনি তার কথাবার্তা তুলে ধরছেন। পাশাপাশি কারাগারে থাকলেও কারাগার থেকেও নেতৃত্ব দেওয়া যায়। আমরা দেখেছি বেগম জিয়া কারাগারে ছিলেন, সেখান থেকেও তিনি কতটা ভালোভাবে বিএনপিকে পরিচালনা করেছিলেন। আপনারা অনেকেই বলতে পারেন যে তারেক রহমান লন্ডন থেকে এই দল পরিচালনা করেছেন, কিন্তু এখানে যদি বেগম জিয়া না থাকতেন, তারেক রহমানের ওই দেশ পরিচালনা আপনার চোখেই পড়তো না। আপনি বিশ্বাস করেন, ওইটা আপনার চোখেই পড়তো না। শুধুমাত্র বেগম জিয়া বা বেগম খালেদা জিয়া জীবিত থাকার কারণে এই বিএনপির নেতৃত্ব ধরে রাখা বা বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে শৃঙ্খলাবদ্ধ রাখা বা টিকিয়ে রাখাটা সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে শেখ হাসিনা যদি ভারতে থাকেন, এটা তিনিও উপলব্ধি করতে পারেন যে তার দল বিলীন হওয়ার দিকেই এগিয়ে যাবে। বরঞ্চ তিনি যদি দেশে আসেন, দেশে যদি ফাঁসিতেও ঝোলেন, বরঞ্চ এটা তার দলের জন্য একটা বড় সিগনিফিকেন্ট হয়ে থাকবে এবং দলটাকে টিকিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। কৌশলগতভাবে আওয়ামী লীগের জন্য এটা একটা ভুল বা একটা ডিজাস্টার হইতে পারে। সেটা কিভাবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। শেখ হাসিনা হয়তো এখন মনে করতেই পারেন যে আমি ফিরলে এয়ারপোর্টে বিশাল সমাগম দেখব, আমাকে অ্যারেস্ট করে কারাগারে নিতে গেলেও দেখব যে আমার নেতাকর্মীরা দুই পাশ থেকে হাততালি দিচ্ছেন, অর্থাৎ আমার জন্য জড়ো হচ্ছেন। এটা আমি আন্তর্জাতিকভাবে দেখাতে পারবো বা আন্তর্জাতিক মিডিয়া এটা কভার করবে এবং তার প্রত্যাবর্তনটা একটা সিগনিফিক্যান্ট। তিনি প্রত্যাবর্তিত হয়ে কারাগারে যাচ্ছেন, কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা হয়ে থাকবে বা তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য, এটা তিনি দেখাতে পারবেন। কিন্তু যদি উল্টোটা ঘটে, ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকায় সমবেত হতে পারলেন না, শেখ হাসিনা যেদিন ফিরেছেন তাকে
তারা সংবর্ধনা দিতে পারলেন না, বা তারা সংবর্ধনা দেওয়ার তো বিষয় না, তারা তার জন্য জমায়েত হইতে পারলেন না, বা নেতাকর্মীরা তার জন্য উপস্থিত হইতে পারলেন না, বা বড় সমাগম দেখাতে পারলেন না। ঠিক হিতে বিপরীত ঘটবে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতাকর্মীরা এই জায়গা থেকে কতটা সমবেত হতে পারেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে। অর্থাৎ আওয়ামী লীগের নেত্রী ফিরে আসাটা তাদের দলের জন্য পলিটিক্যালি একটা লাভজনক বিষয়, কিন্তু কৌশলগতভাবে এটা একটা ডিজাস্টারাস সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নেতাকর্মীরা তাকে সেভাবে বরণ করার জন্য জমায়েত না হতে পারে, বা সেভাবে যদি সিগনিফিকেন্টলি যদি তারা একত্র হয়ে যদি শেখ হাসিনার জন্য যদি উপস্থিত না হতে পারেন। এটা তো গেল আওয়ামী লীগের দিক থেকে। তবে আওয়ামী লীগের নেত্রী বা সভানেত্রী সেটা শেখ হাসিনা হন, যিনিই হন, তিনি দেশের কারাগারে, বিদেশে থাকার চেয়ে দেশের কারাগারে থাকা কিংবা কোথাও আবদ্ধ থাকাটা, দেশে থাকাটা খুবই সিগনিফিক্যান্ট। বিএনপির জন্য এটা কেমন হইতে পারে? বিএনপির জন্য দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে এখনো বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধিতার চেয়েও শেখ হাসিনা বিরোধী সেন্টিমেন্ট খুবই স্ট্রং। অনেক আওয়ামী লীগও শেখ হাসিনাকে অপছন্দ করেন, আওয়ামী লীগ করেন এমন অনেক ব্যক্তিও আছেন যারা শেখ হাসিনার নেতৃত্বকে অপছন্দ করেন, তার যে 17 বছরের যে শাসনামল সেটাকে খুবই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। সেই জায়গা থেকে এখনো যে হাসিনা বিরোধী সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে যদি হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো যায়, এটা বিএনপির পক্ষে যাবে। এটা গেল একটা দিক। যদি শেখ হাসিনা বিচারিক কার্যক্রমে অংশ নিয়ে যদি বিচারিক কার্যক্রমকে বিতর্কিত করতে পারে, বা আন্তর্জাতিকভাবে বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললে তিনি যদি এটাকে আন্তর্জাতিক একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে আনতে পারেন, এটা বিএনপির জন্য বড়সড় চাপ। পাশাপাশি যদি শেখ হাসিনার জন্য প্রতিদিনই ঢাকা শহরে বলেন দেশের বিভিন্ন স্থানে যদি আন্দোলন জমায়েত হয়, এটা বিএনপির জন্য একটা চাপ। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যদি যথাযথ প্রক্রিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, শেখ হাসিনা যদি দেশে ফিরেন এবং আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দিতে পারেন, তাদের যদি রাজনৈতিক অধিকার খর্ব হয়, বা যদি তারা তাদের রাজনৈতিক অধিকার না পান, সেক্ষেত্রে এখানে সব সময় আরেকটা অভ্যুত্থানের সম্ভাবনা বেঁচে থাকবে, এবং সেই অভ্যুত্থানটা আওয়ামী লীগের হাত দিয়ে বা আওয়ামী লীগের নেতৃত্বেই ঘটবে। তো এটা যদি হয় তাহলে পতনটা কার হবে, বা অভ্যুত্থানটা কার বিরুদ্ধে ঘটবে? নিশ্চিতভাবে যদি সেই সময়ে বিএনপি ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে হবে, সেই সময়ে যদি জামাত ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে হবে, সেই সময় যদি এনসিপি ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে ঘটবে। অর্থাৎ আওয়ামী লীগ যদি তাদের রাজনৈতিক অধিকার না পায় বা রাজনৈতিক স্পেস না পায়, এখানে একটা অভ্যুত্থানের সম্ভাবনা প্রবলভাবে টিকে থাকবে, এবং শেখ হাসিনার ফিরলে এটা ধীরে ধীরে যদি তারা রাজনৈতিক স্পেস না পায় বা অধিকার না পায়, এটা ধীরে ধীরে দিনে দিনে বাড়তে থাকবে। হয়তো 10 বছর, হয়তো 15 বছর সময় নেবে। এবার আগের চেয়ে আরো স্পষ্ট করে দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং দেশে ফিরে তিনি তার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা বিশেষ সাক্ষাৎকারে। রয়টার্স তার এই ইন্টারভিউটি করেছে বৃহস্পতিবার গভীর রাতে 1 ঘন্টা ব্যাপী, এবং সম্ভবত এবারই প্রথমবারের মতন শেখ হাসিনা টেলিফোনে কোনো সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থাকে সরাসরি সাক্ষাৎকার দিলেন। আমরা জানেন যে এর আগে তিনি রয়টার্সকেও সাক্ষাৎকার দিয়েছেন, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দিয়েছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে তো দিচ্ছেনই, সেগুলো সবই ইমেইলে। এটি সম্ভবত প্রথম টেলিফোনের সরাসরি সাক্ষাৎকার, এবং রয়টার্সও তার এই সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে প্রকাশ করেছে। তিনি তার সাক্ষাৎকারে যেই মূল বিষয়গুলো নিয়ে এসেছেন সেটি হচ্ছে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, এবং দেশে ফেরার পর তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন। দেশে ফেরার পর যদি তার মৃত্যু মুখোমুখি হতে হয়, তাকে কেউ যদি হত্যাও করে, তারপরেও তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। রয়টার্স বলছে যে দক্ষিণ এশিয়ায় এই দেশটির অর্থাৎ বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় সেই দেশে ফিরে আদালতে হাজির হতে চান। এর মাধ্যমে তারা দেখাতে চান দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে বাংলাদেশ কেমন আচরণ করে। রয়টার্সের
এই যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। আমি এই সাক্ষাৎকারটি দীর্ঘ, মোটামুটি একটি বড় অংশই আপনাদের সামনে হুবহু বাংলা করে জানাচ্ছি, তারপর না হয় সামান্য বিশ্লেষণ করব। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যেটি জানিয়েছেন, দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, তবু আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুই আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। শেখ হাসিনা রয়টার্সকে বলছেন যে আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই আমি বলেছি যে এবার আমি দেশে ফিরছি এবং একদিন আপনাদের সবাইকেও আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। যদিও শেখ হাসিনা নির্দিষ্ট তারিখটি জানাননি যে ডিসেম্বরের কোন দিনটিতে তিনি দেশে ফিরবেন এবং কোথায় আত্মসমর্পণ করবেন, এই ধরনের বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাসী এবং আমার মনে হয় আইনি প্রক্রিয়া শুরু হলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আদালতটি কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। এবং দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারোর সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা তিনি বলছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বিষয়ে ঢাকার বলতে মানে বাংলাদেশ সরকারের কারোর সাথেই কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। এবং তিনি বলছেন যে তাকে তার পিতার হত্যাকাণ্ডের পরে নির্বাসনে থাকতে হয়েছে। 1981 সালে বাবার হত্যাকাণ্ডের পর যতদিন তিনি দেশে ছিলেন, তারপর যখন 81 সালে দেশে ফিরলেন, ফেরার পর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে বারবার আটক করা হয়েছে। 2007 সালে দুর্নীতি মামলায় সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে কারারুদ্ধ করে। কিন্তু এবার তার বাসভবনের দিকে কিছু মানুষ এগিয়ে আসার সময় জীবনের প্রতি হুমকির মুখে পড়েই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে 15.5 বছর শাসন, সেই শাসনের বিভিন্ন ভুল ত্রুটি নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে এবং কোনো সরকারই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তবে সরকারের ভালো মন্দ বা সঠিক ভুল বিচার যাই হোক না কেন তা করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। এই সাক্ষাৎকারে তিনি বিএনপি সরকার কি করছে এবং ভারতে যে অবস্থান করছেন সেটি নিয়ে যে পরিস্থিতি বর্তমানে সেটি সম্পর্কেও কথা বলেছেন। এটি বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন যে প্রায় 2 বছর বা 1.5 বছর বেশি সময় যে ডক্টর ইউনূসের অপশাসন ছিল, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছিল বিএনপি সরকার। বাংলাদেশ সরকার এই মুহূর্তে সেই দীর্ঘ অস্থিরতার পর অস্থিতিশীলতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার অন্যদিকে তিনি যে দিল্লিতে অবস্থান করছেন সেটিকে নিয়ে বাংলাদেশ ভারত যে সম্পর্ক ক্রম অবনতির দিকে যাচ্ছে সেটি আর থাকবে না তিনি দেশে ফিরে এলে। একদিকে তিনি বিএনপি সরকারের প্রশংসা করছেন খানিকটা, আবার তিনি ওই বিষয়টিকেও ইঙ্গিত করছেন ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে, যে আমি ফিরে গেলে এই সম্পর্ক আর নিশ্চয়ই খারাপের দিকে যাবে না। খুবই সিগনিফিক্যান্ট এই কথা দুটো। বহিঃশক্তি বা বিদেশি অন্য কোনো শক্তির কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা তার ফেরার বিষয়ে, সে বিষয়ে তিনি বলছেন যে দেশে ফেরা বা কখন ফিরবেন সে বিষয়ে তিনি বিদেশি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। বিদেশি সরকার বলতে হতে পারে যুক্তরাষ্ট্র, হতে পারে ভারতও, আমরা জানি না এখানে তিনি কি মিন করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ সরকার
বারবার আমাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু আমি নিজেই ফিরতে চাই। রয়টার্সের পক্ষ থেকে তার এই ইন্টারভিউ বিষয়ে বিএনপি সরকারের মানে দায়িত্বশীল অনেকের সাথেই যোগাযোগ করা হয়েছিল। রয়টার্স যেটি দাবি করছে যে তাদের যে ইন্টারভিউ শেখ হাসিনার সে বিষয়ে সরকারের কারো কাছ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য পায়নি বা কেউ মন্তব্য করতে চায়নি। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরে তিনি সহ তার দলের নেতাকর্মীদের মানে আত্মসমর্পণের কথা বলছেন, সে বিষয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায়নি বা সাড়া দেয়নি রয়টার্সের প্রশ্নের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে অনেক বেশি বিশ্লেষণাত্মক। সবচেয়ে বড় কথা হচ্ছে দুটি সিগনিফিক্যান্ট পয়েন্ট, যেটা আমি এর আগে উল্লেখ করেছি। বিএনপি সরকারের খানিকটা হলে তিনি প্রশংসা করেছেন যে ইউনূস যে অবস্থা রেখে গিয়েছিল সেখান থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। আরেকটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। তবে হতে পারে তিনি যদি দাবি করছেন যে বিএনপি কারোর সাথে তিনি আলোচনা করেননি বা আলোচনা হয়নি, হতে পারে। তবে আমার ধারণা আলোচনা কিছুটা হলেও হয়েছে। সবকিছু তো আর সবসময় সব জায়গায় প্রকাশ করা যায় না, হতে পারে বা নাও হতে পারে। আবার যে ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি এর মধ্যে নেই তেমনটিও মনে করার কোনো কারণ নেই। আর ভারত সরকার জানে না এটি মনে করার কোনো কারণ নেই। তিনি তার জায়গা থেকে বলছেন, অবশ্যই অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হয়, সেটি হয়তো করছেন। তবে বাস্তবতা হচ্ছে তিনি দেশে ফিরে তার নেতা কর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন, এখানে একটি প্রশ্ন আছে। কতজনকে নিয়ে তিনি আত্মসমর্পণ করবেন? এবং এই কথা তো অনেকেই বলেন, আওয়ামী লীগের মধ্য থেকেই বলতে শোনা যায় যে সরকার যে হাজার হাজার মামলা দিচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে রয়েছে, একসাথে আত্মসমর্পণ করলে ধরা দিলে কি হয় দেখা যাক। সরকার তো এই হাজার হাজার নেতাকর্মীদের আটকাতে পারবে না। যদি তেমনটি হয়, এটি পৃথিবীর ইতিহাসে নিঃসন্দেহে একটি রেকর্ড হয়ে থাকবে। জানি না যে সামনে আরো কি হয়, পরিস্থিতি কোন দিকে বদলে যায়। কেবল তো জুলাই, আরো 5 মাস সামনে, জুলাই সহ 6 মাস। তবে যদি শেখ হাসিনা তার প্ল্যানিং সত্যিই বাস্তবায়ন করতে পারেন, তবে অবশ্যই সেটি ইতিহাসে নজির হবে। এবং সরকারের পক্ষ থেকে যে কোনো মন্তব্য করা হয়নি রয়টার্সের কাছে, রয়টার্সের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেটি একটি সিগনিফিকেন্ট বিষয়। তার কারণ আমি অনেক আগে থেকেই বলে আসছি, শেখ হাসিনার এই ধরনের ঘোষণার পর, এর আগে বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে ডিসেম্বরেই ফিরবেন, মধ্যপর্যন্ত না, ডিসেম্বরেই ফিরবেন এবং বিশেষ পরিকল্পনা সহকারে। সরকার কেন কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না? সরকার বারবার ফেরত চাচ্ছে ভারতের কাছে, কিন্তু যেখানে তিনি নিজেই ফিরে আসবেন, কেন তার ট্রাভেল পাস বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না? শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তার ফিরে আসতে কোনো আইনগত বাধা নেই। এই যে আইনগত বাধা নেই, এটিও আমাদের কাছে এক ধরনের এড়িয়ে যাওয়া বক্তব্য। শেখ হাসিনার তো কোনো ধরনের পাসপোর্ট নেই এই মুহূর্তে, তার কাছে সব পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছে ইউনিট সরকার। অতএব তাকে ফিরতে হলে তো ট্রাভেল পাস দিতে হবে। সরকার কি সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছে? যদি না নিয়ে থাকে, বুঝতে হবে যে অনেক খেলাই চলছে অথবা অনেক খেলা হবে।